আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত আমাদের বায়োলজি ক্লাসে। আজকে আমরা শুরু করব জীবের প্রজনন এই অধ্যায়টা। তোমরা জানো এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ ফর সিকিউ এমসিকিউ সবগুলো বিষয়ের জন্য। তো চলো আমরা উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আচ্ছা দেখো, তো আসলে রিপ্রোডাকশন বা জনন এটা আমরা সংজ্ঞায়িত যদি করতে চাই তাহলে কিভাবে করব, এটা কাকে বলে? দেখো, জীবের অন্যতম একটি বৈশিষ্ট্য, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি এটা জীবের একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স বা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, যে প্রক্রিয়ায় জীব তার জীবদ্দশায় নিজের প্রতিরূপ কি তৈরি করবে, নিজের প্রতিরূপ তৈরি করবে, তার প্রজাতিকে বাঁচিয়ে রাখবে। তাহলে এখানে আমরা দুইটা কথা বলছি। একটা হচ্ছে যে এই প্রক্রিয়ায় জীব তার জীবদ্দশায় নিজের প্রতিরূপ সৃষ্টি করবে, ঠিক আছে? তার মানে তারই মতো দেখতে আরেকটা জীব তৈরি করবে এবং এর মাধ্যমে সে কি করবে, প্রজাতিকে বাঁচিয়ে রাখবে, প্রজাতিকে টিকিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে খুবই সিম্পল একটা সুন্দর সংজ্ঞা। আমরা বলতে পারি যে যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ সৃষ্টি করে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখে সেটাই হচ্ছে জীবের প্রজনন। ওকে, এখন দেখো যে প্রজননের ধারণা এবং গুরুত্ব যদি আমরা আসি, তো যে কথাগুলো আমাদেরকে জানতে হবে আমরা একটু আলোচনা করি। সেগুলো হচ্ছে প্রজনন হচ্ছে এমন একটা শারীরতত্ত্বীয় কার্যক্রম, ঠিক আছে? এটা একটা শারীরবৃত্তীয় বা শারীরতত্ত্বীয় একটা কার্যক্রম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে, ভবিষ্যৎ বংশধর রেখে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে সে তার ভবিষ্যৎ বংশধর রেখে যাবে এবং এটা তার কি হবে, একটা প্রতিরূপ, কপি আমরা বলতে পারি। ওকে, তো আবার সহজভাবে সংজ্ঞা দেওয়া আছে প্রজনন আসলে কাকে বলে। যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে, বংশধর আমরা আগে কি বলছিলাম যে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখে কি সৃষ্টির মাধ্যমে, প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে। তো আমরা এখন সেটাকে বলছি যে বংশধর নাম দিচ্ছি, ঠিক আছে? তার মানে জীব তার বংশধর সৃষ্টি করবে যে প্রক্রিয়ার মাধ্যমে, আমরা তাকে বলবো প্রজনন বা রিপ্রোডাকশন। ওকে, এরপর আসো, প্রজনন প্রধানত কয় ধরনের? দুই ধরনের, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কি? যৌন প্রজনন এবং অযৌন প্রজনন, ঠিক আছে? তো যৌন প্রজননটা কি? যৌন প্রজননটা আসলে কি? যেখানে যে প্রজনন প্রক্রিয়ায় পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট এর মিলন ঘটে একটা নতুন জীব সৃষ্টি হবে, সেটা হচ্ছে যৌন প্রজনন। কিন্তু অযৌনটা আমরা কি বলবো? অযৌন প্রজননের ক্ষেত্রে আমরা কি বলবো? অযৌন প্রজননের ক্ষেত্রে আমরা বলবো যে প্রক্রিয়ায় গ্যামেট ও স্ত্রী গ্যামেট এর মিলন ঘটে না। তো স্ত্রী গ্যামেট আর পুংগ্যামেট এর মিলন সংঘটিত হওয়া ছাড়াই যে ধরনের জনন প্রক্রিয়া হয়ে থাকে সেটাকে আমরা বলছি অযৌন জনন। যেমন তোমরা জানো, একটা গাছ থেকে যদি আমরা ডাল কেটে নিয়ে যাই, ওটা যদি আবার পানিতে রেখে শিকড় গজানোর পরে আমরা যদি আবার মাটিতে লাগাই, তাহলে সেখান থেকে আরেকটা গাছ আমরা পাই। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে অযৌন প্রজনন, ঠিক আছে? এটা হচ্ছে অযৌন প্রজনন। ওকে, এরপরে আসো সহবাসী উদ্ভিদ। তো আমরা কয়েকটা টার্ম এখানে শিখবো বা জানবো, যেগুলো উদাহরণ সহ আসলে এই জিনিসটা কি, টার্মটা বলতে কি বোঝায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা দেখো। সহবাসী বা মনোসিয়াস উদ্ভিদ, এরা কাদেরকে বলা হয়? উন্নত উদ্ভিদের দুই ধরনের জননকোষ একই দেহে সৃষ্টি হয়। কোথায়? একটা মাত্র দেহের মধ্যে আমি দুই ধরনের জননকোষই পাবো, অর্থাৎ পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ, দুই ধরনের জননকোষ পাবো। তখন আমরা সেটাকে কি বলছি? সহবাসী উদ্ভিদ বা মনোসিয়াস
প্লান্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে ভিন্নবাসী উদ্ভিদ, ডায়াসিয়াস উদ্ভিদ আমরা কাকে বলবো? যখন দুই ধরনের জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয়, আলাদা দেহে সৃষ্টি হয়, তখন আমরা সেই উদ্ভিদকে বলবো ডায়াসিয়াস বা ভিন্নবাসী উদ্ভিদ, ঠিক আছে। তাহলে এই টার্ম দুইটা আমাদের ইংলিশ যে টার্ম আছে বাংলার সাথে সেটা সহকারে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসো যে জননকোষ সৃষ্টির পূর্ব শর্ত যদি আমরা বলি, যে পূর্ব শর্তটা কি, আসলে কি শর্ত মানার পরেই জননকোষ সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে মাতৃকোষকে, জনন মাতৃকোষকে অবশ্যই মিওসিস পদ্ধতিতে বিভাজিত হতে হবে। তাহলে সিম্পলি যদি প্রশ্ন করা হয় যে জনন কোষ সৃষ্টির পূর্ব শর্ত কি, তখন তোমাকে কি বলতে হবে? জনন মাতৃকোষকে অবশ্যই মিওসিস পদ্ধতিতে বিভাজিত হতে হবে। তো আমরা সেল ডিভিশন পড়ার সময় মিওসিস আসলে কাকে বলে এটা পড়ে এসেছি। তো কি হয় সেখানে দেখো, একটা ডিপ্লয়েড কোষ, সেই ডিপ্লয়েড কোষ প্রথমে মিওসিস ওয়ান হয়ে কি হয়ে যায়, হ্যাপ্লয়েড দুইটা কোষ তৈরি করে, মিওসিস ওয়ান। এরপরে কি হয়, এই প্রত্যেকটা কোষ আবার দুইটা করে কোষ তৈরি করে হ্যাপ্লয়েড, যেগুলো প্রত্যেকটাই কি হ্যাপ্লয়েড। এটা হয় মিওসিস টু এর মাধ্যমে, মিওসিস টু। সুতরাং আমরা লাস্টলি কয়টা কোষ পাবো? 4টা কোষ পাবো, এবং প্রত্যেকটাই হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ থেকে নেমে গিয়েছে, অর্ধেক হয়ে গিয়েছে, ঠিক আছে, অর্ধেক হয়ে গিয়েছে। তো এই হচ্ছে মিওসিস। এরপর আসি গুরুত্ব। আসলে এটার গুরুত্বটা কি, আমরা কেন জানবো প্রজনন প্রক্রিয়াটা পড়ার আসলে গুরুত্ব কি, তোমরা কেন পড়বে? দেখো যে প্রজনন না হলে জীবের অস্তিত্ব বিলোপ হয়ে যেত। 1 নম্বর কথা, প্রজনন যদি না ঘটতো তাহলে দেখা যেত যে জীবের কোনো অস্তিত্বই নেই। একটা জীব থেকে যদি আরেকটা জীব সৃষ্টি না হতো তাহলে দেখা যেত জীবটি এক পর্যায়ে মারা যেত, এবং তার ফলে ওই প্রজাতিটা ধ্বংস হয়ে যেত। আর কোনো প্রজাতি যেহেতু নেই, সে আর কোনো প্রজাতি জন্ম দিতে পারেনি। সুতরাং এটা হচ্ছে কি বলতে পারি, অস্তিত্ব বিলোপ হয়ে যেত, সে উদ্ভিদটা বা প্রাণীটা বিলুপ্ত হয়ে যেত। তো দেখো, ব্যাকটেরিয়া থেকে শুরু করে ইভেন ব্যাকটেরিয়াও মানুষ পর্যন্ত সকল জীব বংশধর সৃষ্টি করে প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখে এই প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। এরপরে দেখো 2 নম্বর, যৌন জনন অযৌন জননের তুলনায় জটিল, শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া হওয়া সত্ত্বেও যৌন জনন বিবর্তন ধারায়, এইটা আমাদের মনে রাখতে হবে যে বিবর্তন ধারায় কোন ধরনের প্রজননটা আসলে গুরুত্ব রয়েছে। বিবর্তন ধারায় যৌন জননের গুরুত্ব রয়েছে এবং জীবজগতে নিজের স্থান করে নিয়েছে। অর্থাৎ যৌন জননটা যদি না হতো, বিবর্তন ধারা, এই বিবর্তন সম্পর্কে আমরা আসলে ধারণা লাভ করতে পারতাম না। দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। এরপর আসলে মিওসিস বিভাজনের বৈচিত্র্য সৃষ্টি হতে পারে। যেহেতু আমরা বলছি যে জনন কোষ সৃষ্টির পূর্ব শর্তই হচ্ছে মিওসিস, সেল ডিভিশন, ঠিক আছে। তো মিওসিস যদি হয় তাহলে দেখো কি হয়, জীবের বৈচিত্র্য সৃষ্টি হয়। কারণ মিওসিসে কি নামে একটা প্রক্রিয়া আছে, ক্রসিং ওভার। ক্রসিং ওভার বলে একটা কথা আছে, যেটা মিওসিস সেল ডিভিশনের সময় হয়ে থাকে। তো এই প্রক্রিয়ার ফলে কিন্তু বৈচিত্র্য সৃষ্টি হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখে থাকি যে একটা জীব, যেমন তুমি যদি হও তাহলে দেখা যাবে যে তোমার বাবা মায়ের সাথে তোমার 100% মিল নেই, তুমি একটা ডিফারেন্ট, তোমার কিছু না কিছু বৈচিত্র্য আলাদা, বৈশিষ্ট্যগুলো আলাদা, কিছু না কিছু আলাদা থাকবেই। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, এইটা বৈচিত্র্য কারণেই হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসো অযৌন জননে কি হয়, অপত্য জীবগুলো মাতৃজীবের প্রায় হুবহু অনুরূপ, এটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন প্রজনন, তখন সেখানে যেই নতুন জীবগুলো তৈরি হবে সেগুলো মাতৃজীবের প্রায় হুবহু হবে বা অনুরূপ হবে, ঠিক আছে। তো সে কারণে বৈচিত্র্য খুব কম দেখা যায় এটাতে, স্বাভাবিক কথা, কারণ সেখানে মিওসিস হয় না এবং ক্রসিং ওভারও হয় না। ওকে, এরপর আসো সরলতর জীবগুলো, তাহলে কোথায় দেখতে পাবো আমরা এগুলো? এই অযৌন জনন, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, আমাদের একটু মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলো নিয়ে আমরা কোন ধরনের জনন দেখতে পারবো? অযৌন প্রজনন, ঠিক আছে। আচ্ছা, খুব কম, এটা কি হয়, খুব কম শক্তি ব্যয়ে, অল্প শক্তি ব্যয়ে অধিক সংখ্যক জীব জন্ম দিতে পারে এবং একটার সাথে আরেকটা একদম হুবহু মিল সম্পন্ন, ঠিক আছে। তো এই ছিল আমাদের গুরুত্ব। এরপর আসো প্রজনন অঙ্গ, আমরা উদ্ভিদে প্রজনন চলে আসছি।
তো প্রজনন অঙ্গ সেটা কি? উদ্ভিদের ক্ষেত্রে ফুল। ঠিক আছে, তো প্রজনন অঙ্গ কি? ফুল। তো ফুল আসলে কাকে বলে, আমরা কাকে ফুল বলবো? দেখো যে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটক বা শুট, এটাকেই আমরা বলছি ফুল। ঠিক আছে, তাহলে শুট কোনটা আর রুট কোনটা? যদি আমরা একটা গাছ কল্পনা করি বা একটা প্লান্ট কল্পনা করি, তো আমরা জানি যে এটার মাটির নিচে কি আছে? মূল আছে, তাই না? তো যদি মাটি হয় আর উপরে তার রয়েছে ডালপালা, ঠিক আছে, এবং রয়েছে পাতা, পাতা আছে, আছে ফুল, ঠিক আছে, সব কিছু আছে। তো দেখো যে এই যে মাটির নিচে যে অংশটুকু সেটাকে আমরা কি বলছি? রুট। আর এই উপরে যে অংশটুকু, এই মাটির উপরের যে অংশটুকু, সেগুলোকে আমরা কি বলবো? শুট। ঠিক আছে, তাহলে শুট হচ্ছে মাটির উপরের অংশগুলো। তো এই যে শুট কি, আমরা এটা জানলাম। এখন দেখবো যে আসলে ফুলটা কি। ফুল হচ্ছে প্রজননের জন্য, তাহলে এটা আমাদের জন্য একটা কিওয়ার্ড। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটক বা শুট হলো ফুল। ওকে, তার মানে আমরা বুঝলাম যে প্রজনন অঙ্গ যদি বলা হয় উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটা, তাহলে আমরা কি বলবো? ফুল। আচ্ছা, দেখো আদর্শ ফুলের কয়টা স্তবক থাকে? 5টি স্তবক থাকে, এবং 5টার মধ্যে 2টা স্তবক, যেটা পুংস্তবক এবং স্ত্রীস্তবক, প্রজননের জন্য গুরুত্বপূর্ণ। আমরা নাম শুনেই বুঝতে পারছি যে 5টার মধ্যে যে 2টা আছে, একটা পুংস্তবক আর একটা স্ত্রীস্তবক, এই 2টা স্তবক কি? প্রজননের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসো সম্পূর্ণ ফুল কাকে বলে? কমপ্লিট ফ্লাওয়ার। যে ফুলে এই 5টা স্তবকই উপস্থিত থাকে, অর্থাৎ আমরা যে বললাম ফুলের 5টা স্তবক, তার মধ্যে সবগুলাই যদি উপস্থিত থাকে তখন আমরা সেটাকে বলবো সম্পূর্ণ ফুল। যেমন আমরা এক্সাম্পল মনে রাখি, জবা আর হচ্ছে ধুতুরা। ঠিক আছে, তো স্তবকগুলা আমরা জানবো। এরপরে আসো অসম্পূর্ণ কি? তাহলে সম্পূর্ণর বিপরীত। যেই সব ফুলে এই 5টি স্তবকের সবগুলোই উপস্থিত থাকে না, সেটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। না থাকলে সেটাকে আমরা বলছি অসম্পূর্ণ ফুল, যেমন লাউ এবং কুমড়া। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো সবৃন্তক ফুল এবং অবৃন্তক ফুল। তো বৃন্তযুক্ত ফুলকে সবৃন্তক ফুল বলে, যেমন জবা ও কুমড়া। তাহলে বৃন্ত কি? যেমন এইটা যদি ডাল হয় গাছের, তো এইখান থেকে যদি একটা ফুল আসে, ঠিক আছে, তো এই যে অংশটুকু ডাল থেকে যে অংশটুকু, এই যে এটাকে আমরা বলবো কি? বৃন্ত। বৃন্ত বা বোটা। ঠিক আছে, তো এইটাকে যেই সব ফুলের থাকবে তাদেরকে আমরা বলছি সবৃন্তক ফুল। উদাহরণ হিসেবে দেখো জবা এবং কুমড়া। খেয়াল করবে জবার একটা লম্বা ডাঁটা থাকে, ঠিক আছে, গাছ থেকে ঝুলে। তো এই হচ্ছে জবা এবং কুমড়া। অবৃন্তক ফুল যাদের কোনো বৃন্ত নেই তাদেরকে বলবো অবৃন্তক ফুল, যেমন হাতিসুর। হাতিসুর, ঠিক আছে, হাতিসুরের ফুল তোমরা সবাই দেখেছো, এটা একটা আগাছা। তো এই ফুলটাই এইখানে থাকে একদম, এর কোনো বৃন্ত নাই। ঠিক আছে, বৃন্তহীন বা অবৃন্তক ফুল। এরপর আসো উভলিঙ্গ ফুল, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। লিঙ্গের উপর ভিত্তি করে যখন ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটাই উপস্থিত, তখন আমরা সেটাকে কি বলবো? উভলিঙ্গ ফুল বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। যেমন জবা এবং ধুতুরা এক্সাম্পল আমরা মনে রাখবো। দেখো এখানে একটা মিল আছে, কমপ্লিট ফুলের সাথে মিল আছে। কারণ কি? এই যে জবার ধুতুরা কমপ্লিট ফুল। কারণ সম্পূর্ণ ফুল কাদেরকে বলে? যাদের এই 5টা স্তবকের সবগুলো স্তবকই উপস্থিত, তারাই সম্পূর্ণ ফুল। তো এখানে দেখো যে উভলিঙ্গ ফুলগুলো জবা ও ধুতুরা তুমি যদি দাও কোনো ভুল হবে না, কারণ জবা ও ধুতুরাতে স্ত্রীস্তবক আছে, পুংস্তবক আছে, এবং প্লাস আদার্স আর যে স্তবকগুলো সবগুলোই রয়েছে। ঠিক আছে, তো এটা সেম এক্সাম্পল, একটু যদি খেয়াল করো এক্সাম্পল সেম। আচ্ছা, এরপর আসে একলিঙ্গ ফুল, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। তো এদের যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে, যে কোনো একটা হতে পারে, পুংস্তবক আছে স্ত্রীস্তবক নেই, স্ত্রীস্তবক আছে পুংস্তবক নেই, তো এরকম যদি হয় তখন আমরা সেটাকে বলছি একলিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। যেমন দেখো লাউ আর কুমড়া, খেয়াল করেছো এই যে এইটা এই এক্সাম্পলের অনুরূপ। তার মানে আমরা অসম্পূর্ণ ফুল এখানে বসাবো, সম্পূর্ণ ফুলের এক্সাম্পলগুলো বসাবো উভলিঙ্গ ফুলে। ওকে, এরপর আসো যে দুটোই অনুপস্থিত, যদি উপস্থিত না থাকে তখন আমরা সেটাকে কি বলবো? ক্লিব ফুল। তোমরা যে জেন্ডার করেছো না, ঠিক আছে, ক্লিব বা নিউটার জেন্ডার, ওই রকম নিউটার ফ্লাওয়ার বলে। আচ্ছা, এরপর আসো ফুলের বিভিন্ন অংশ, আমরা স্তবকগুলো দেখব।
যে 5টা স্তবক আমরা পড়েছি না, ওখানে পড়লাম যে 5টা স্তবক থাকে, একটা সম্পূর্ণ ফুল হতে গেলে 5টা স্তবক থাকবে। তো 5টা স্তবকগুলো আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, থ্যালামাস। আচ্ছা, তো দেখো, তো গোলাকার ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে, এর উপরে বাকি 4টা স্তবক পরপর সাজানো থাকে। তো এটাকে আমরা বলছি কি, থ্যালামাস। ওকে, তো থ্যালামাস, যেমন এই যে এটা একটা থ্যালামাস, পুষ্পাক্ষ। তো থ্যালামাসের উপরে বাকি যে স্তবকগুলো সবগুলো সাজানো আছে, এই জায়গাটা হচ্ছে থ্যালামাস। ওকে, পুষ্পাক্ষ। আচ্ছা, এটা একটু ভুল আছে। আচ্ছা, এরপরে আসি যে বৃতি, ক্যালিক্স। তো ক্যালিক্স কি, ফুলের বাইরের স্তবককে বৃতি বলে। তো তাহলে আমরা আসি বৃতি কোনটা। দেখো এই যে বৃতি, এই যে এগুলো হচ্ছে বৃতি। ঠিক আছে, পাপড়ির ঠিক নিচে সবুজ, বৃতি অনেক সময় সবুজ হয়। ওকে, তো ফুলের বাইরের স্তবকটাই হচ্ছে বৃতি। তো যুক্ত বৃতি, এখানে আমরা কয়েকটা কথা জানবো, বিযুক্ত বৃতি এবং বৃত্তাংশ। তাহলে দেখো, যুক্ত বৃতি কাকে বলে। তো আমরা যদি বৃতি একটু সেকশন নিই, বৃতি যদি আলাদা করি, দেখো এরকম হয় অনেক সময়। এই ফুলের এই অংশটাকে আমরা খুলে নিয়েছি, খুলে নিয়ে এভাবে দেখাচ্ছি। তো খেয়াল করে এখানে যে প্রত্যেকটা অংশ বা বৃতি একটার সাথে আরেকটা লেগে আছে, তাই না, একটার সাথে আরেকটা এই যে লেগে আছে জয়েন্ট দিয়ে। তো আমরা এটাকে কি বলবো, যুক্ত বৃতি। তাহলে বিযুক্ত কাকে বলবো, বিযুক্ত আমরা যদি খুলে আনি তাহলে দেখা যাবে একটার সাথে আরেকটা লেগে নেই, এরকম বৃতিগুলো। ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো বিযুক্ত বৃতি। এটা হচ্ছে যুক্ত বৃতি এবং এটা হচ্ছে বিযুক্ত বৃতি। ওকে, আর এই যে বৃতির প্রত্যেকটা অংশ, এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, তেমনি এটা একটা অংশ, এটা একটা অংশ, এইগুলো প্রত্যেকটা অংশ। তো এই প্রত্যেকটা অংশকে আমরা কি বলবো, বৃত্তাংশ। ঠিক আছে, বৃত্তাংশ, বৃত্তাংশ, প্রত্যেকটা অংশকে বলবো বৃত্তাংশ। আচ্ছা, তো এর কাজটা কি, আসলে বৃতির কাজ কি। দেখো, যে সবুজ যদি হয়, তো বলো তো সবুজ যদি হয় তাহলে সে কি করবে, তার ক্লোরোফিল আছে, ক্লোরোপ্লাস্ট আছে, তার মানে সে কি করবে, ফটোসিনথেসিস করবে, তাই না, সে খাদ্য প্রস্তুতের কাজে অংশ নেবে। এদের প্রধান কাজ হচ্ছে ফুলের ভিতরে, তাহলে প্রধান কাজ আমরা জেনে গেলাম কি, ফুলের ভিতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি, পোকার আক্রমণ থেকে রক্ষা করা। তার মানে এরা কি করবে, প্রধান কাজই হচ্ছে রক্ষা করা, যেহেতু সবার নিচে সবার বাইরে, এজন্য এই অংশটা কি করবে, ফুলটাকে রক্ষা করবে। আচ্ছা, যখন বৃতি, তো আমরা দেখেছো না তোমরা, গোলাপ যখন ফোটে তখন দেখেছো না, গোলাপের বাইরে এরকম অংশ থাকে এবং গোলাপ এই যে এই জায়গাটা দিয়ে বের হয়। এই যে প্রত্যেকটা অংশ গোলাপকে রক্ষা করে আছে, এগুলোই তো বৃতি, সবুজ রঙের, সেগুলোই তো বৃতি। তার মানে এটা কি করছে, ফুলটাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। আচ্ছা, তো যখন বৃতি রং বেরঙের হয় তখন আমরা বলতে পারি এটা কি করে, পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে, কারণ সেটা কি করবে, পোকামাকড়, পশু পাখি ইত্যাদিকে আকর্ষণ করে নিয়ে আসবে এবং তারা কি করবে, পরাগ সংযোগ ঘটায় পরাগায়ন করবে। আচ্ছা, তো এই ছিল আমাদের বৃতি। এরপরে আসো দলমণ্ডল, দলমণ্ডল বা করলা। দলমণ্ডল কি, এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। তাহলে প্রথম স্তবক কি ছিল বলো তো, প্রথম স্তবক ছিল বৃতি, প্রথম স্তবক কি ছিল, বাইরের দিকে স্তবক, তার মানে এটা হচ্ছে প্রথম স্তবক, এটা হচ্ছে প্রথম স্তবক। ওকে, বাইরের দিক থেকে যদি বলি, তো এটা বাইরের দিক থেকে কততম স্তবক, দ্বিতীয় স্তবক। তো প্রতিটি খণ্ডকে দল বা পাপড়ি বলে। কোনটা, এই যে যেই অংশটার প্রতি আমরা সবাই আকৃষ্ট হই, এই যে পাপড়ি, ফুলের যে পাপড়ি আমরা বলে থাকি, সেটা হচ্ছে দলমণ্ডল। ঠিক আছে, আমরা বলি যে পাপড়ি। ওকে, প্রতিটি খণ্ডকে দল বা পাপড়ি বলে। আচ্ছা, দেখো যুক্ত দল ও বিযুক্ত দল, তো এটারও আবার হচ্ছে ভ্যারিয়েশন আছে, যে দলগুলো যদি একসাথে লেগে থাকে, যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, যুক্ত দল। যেমন অনেক ফুলে আমরা দেখে থাকি এরকম দলগুলো একটার সাথে আরেকটা লেগে আছে, ঠিক আছে, লেগে আছে,
তো এই ধরনের ফুলকে আমরা কি বলবো? যুক্ত দল। আর যদি আলাদা আলাদা হয়, আলাদা আলাদা হয় তখন আমরা এটাকে বলবো বিযুক্ত দল। ঠিক আছে? ওকে, এখন দেখো কাজ, এটার কাজ আসলে কি? তো অত্যাবশ্যকীয় অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করা, তার মানে এটাও রক্ষা করবে ভিতরের অংশগুলো। দেখো এই যে এর ভিতরেও অনেক অংশ আছে, তাই? তো এগুলোকে এই দলটা রক্ষা করবে। আচ্ছা, এরপর আসো উজ্জ্বল ঝলমলে দল মণ্ডল পোকামাকড়কে আকর্ষণ করে কি করবে? পরাগায়নে সাহায্য করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ফুলের পাপড়ি পোকামাকড়কে বসে মধু খেতে সাহায্য করে, তার মানে এটা পোকামাকড়কে বসার জন্য একটা জায়গা দিবে, আসন দেবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যেসব কার্যক্রম চলাকালীন পরাগায়নের কাজটি হতে থাকে। কারণ ওই যে তোমরা দেখেছো না, তোমাদের বাংলা বইয়ে আছে যে মৌমাছির বা হচ্ছে ভ্রমরের একটা কাহিনী। ঠিক আছে? ওই যে গুনগুন করে বসে, গুনগুন। তো ওই তারা বসে কোথায়, তারা বসবে কোথায়? তারা আসলে বসবে পাপড়ির উপরে বসে ফুলের যেই নেকটার আছে সেই নেকটার থেকে তারা খাবার গ্রহণ খাবে। তো এই সময়ে কি হয়? পরাগ সংযোগটা হয়ে যায়। তার মানে বসে মধু খেতে সাহায্য করে এবং এই সময় পরাগায়নের কাজটা হয়ে যায়। ওকে, এরপরে আসো যে পুংস্তবক বা অ্যান্ড্রেসিয়াম যদি আমরা আসি, তাহলে দেখো এটা ফুলের তৃতীয় স্তবক। কত নম্বর? তৃতীয় স্তবক, এবং একটি অত্যাবশ্যকীয় অংশ। কারণ আমরা আগে জেনেছি যে প্রজনন প্রক্রিয়ার জন্য ফুলের দুইটা স্তবক অত্যন্ত অত্যাবশ্যকীয় আমরা বলতে পারি। সেগুলো কি কি? একটা ছিল পুংস্তবক আর একটি স্ত্রীস্তবক। তো এটা হচ্ছে পুংস্তবক। এখন স্তবকের প্রতিটি অংশকে আমরা কি বলবো? প্রতিটি অংশকে আমরা বলছি পুংকেশর বা স্ট্যামেন। আমরা কি বলবো? প্রতিটি অংশকে পুংকেশর বা স্ট্যামেন বলবো। ঠিক আছে? তো আমরা যদি একটু ডায়াগ্রামেটিক্যালি দেখাই, তো এইটা হচ্ছে একটা পুংকেশর। ঠিক আছে? ওকে, তাহলে দেখো যে স্ট্যামেন এক বা একাধিক পুংকেশর থাকতে পারে, একটা পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে। যেমন আমরা এই যে একটা আদর্শ ফুলের যে ছবি, এখানে দেখো এই যে একটা পুংকেশর, দুইটা, তিনটা, এখানে আছে চারটা, পাঁচটা, ছয়টা, এখানে ছয়টা আছে। ঠিক আছে? ঠিক ওই রকম বিভিন্ন সংখ্যার হতে পারে। আচ্ছা, এরপরে আসো যে প্রতিটি পুংকেশরকে কয়টা অংশে ভাগ করা যায়? দুইটি। এক নম্বর কি? পুংদণ্ড বা পরাগদণ্ড, এবং দুই নম্বর হচ্ছে পরাগধানী বা পরাগথলি, যেটাকে আমরা বলছি অ্যান্থার। তো এই যে দেখো এই অংশটুকু, এটাকে আমরা বলছি অ্যান্থার। আর এটা কি বলছে? কি? পরাগদণ্ড, পোলেন টিউব। ঠিক আছে? ওকে, এরপরে আসো যে পরাগধানী ও পুংদণ্ড সংযোগকারী অংশকে আমরা কি বলছি? যোজনী। তার মানে এই যে এইখানে, এই যে ঠিক এই জায়গাতে, যে জায়গাতে এই পরাগধানী একদম পুংদণ্ডের সাথে যুক্ত, সেই জায়গাটার নাম কি হবে? যোজনী। ওকে, আচ্ছা, তো পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয়। তাহলে কোথায় হয় পরাগ উৎপন্ন? এই যে পরাগধানীর মধ্যে। এখানে কি আছে? পরাগ মাতৃকোষ আছে। এই মাতৃকোষগুলো বিভাজিত হয়ে পরাগরেণু উৎপন্ন করে, যেটাকে আমরা বলছি পরাগ। ঠিক আছে? পরাগরেণু অঙ্কুরিত হয়ে কি তৈরি করে? পরাগনালী, পোলেন টিউব, এবং পরাগনালিকার পুংজনন কোষ, মেল গ্যামেট উৎপন্ন হয়। তো পুংজনন কোষ হচ্ছে সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। কখনো পুংস্তবকের পুংদণ্ডগুলো পরস্পরের সাথে যুক্ত হতে পারে, আবার পরাগথলিগুলো কখনো পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো পুংস্তবকের পুংদণ্ডগুলো যদি পরস্পরের সাথে যুক্ত হয়, তাহলে সেটা কি কেমন দেখাবে? এই যে দেখো, এটা যদি, তাহলে দেখো পরস্পরের সাথে যুক্ত, তাহলে আমরা একসাথে অনেকগুলো থাকবে এবং তারা একটা আরেকটার সাথে যুক্ত। এখানে অ্যান্থার, পরাগথলি, এইভাবে তারা একটার সাথে আরেকটা যুক্ত। তখন আমরা সেটাকে বলছি গুচ্ছে থাকে। আবার কখনো পরাগথলিগুলো একে অপরের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ পরাগ যে থলিগুলো আছে, এই থলিগুলো একটার সাথে আরেকটা যুক্ত হতে পারে, একটার সাথে আরেকটা যুক্ত।
তো বিভিন্ন রকমের হতে পারে। আচ্ছা, এরপরে দেখো যে একগুচ্ছ, আসি মোনাডেলফাস। তো পরাগদণ্ড একগুচ্ছ থাকলে তাকে আমরা কি বলছি? একগুচ্ছ পরাগদণ্ড। যেমন আমরা কোথায় দেখতে পাই? জবা, জবাতে দেখতে পাই। এই যে দেখো, এটা হচ্ছে মোনাডেলফাস বা একগুচ্ছ। একগুচ্ছে আছে, একগুচ্ছে আছে সবগুলো। এই যে এগুলো হচ্ছে, এগুলো সবগুলোই হচ্ছে পরাগদণ্ড। ওকে, দ্বিগুচ্ছ যদি ডায়াডেলফাস হয় তাহলে দুইটি গুচ্ছে থাকলে আমরা সেটাকে বলছি দ্বিগুচ্ছ। যেমন এই যে এটা, ঠিক আছে, দুইটা গুচ্ছ আছে, তখন আমরা সেটাকে কি বলবো? দ্বিগুচ্ছ। আচ্ছা, এরপরে দেখো যে বহুগুচ্ছ, যদি বহুগুচ্ছে থাকে তখন আমরা সেটাকে কি বলবো? বহুগুচ্ছ বা পলিওডেলফাস। যেমন এই যে এটাকে আমরা বলতে পারি বহুগুচ্ছ। আচ্ছা, এরপরে দেখো যুক্ত বা সিনজেনেসিয়াস, পরাগধানী একগুচ্ছে থাকে তখন তাকে যুক্ত বা সিনজেনেসিয়াস বলবো। তো ধানী কোনগুলো? দেখো এই যে এগুলো পরাগধানী, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? সিনজেনেসিয়াস। সিনজেনেসিয়াস। ওকে ওকে, এরপরে আসো বহুগুচ্ছ। এই যে এটা বহুগুচ্ছ। আচ্ছা, এরপরে দেখো যে সিনজেনেসিয়াস হলো দললগ্ন অর্থাৎ এপিপেটালাস। তো দললগ্ন কোনটা? এই যে ধুতুরা ফুলে আমরা দেখতে পাই কি ফুলের সাথে দণ্ডগুলো যুক্ত। মুক্ত অবস্থায় এবং পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে তাকে বলা হয় দললগ্ন। পুংকেশরগুলো দলমণ্ডলের সাথে যুক্ত থাকবে তাকে আমরা বলছি দললগ্ন বা এপিপেটালাস পুংস্তবক। যেমন আমরা কোথায় দেখতে পাই? ধুতুরাতে। কেমন? এই যে এটা যদি ফুল হয় তাহলে আমরা দেখতে পারবো যে ফুলের সাথে, পাপড়ির সাথে এই স্তবকটা যুক্ত, পাপড়ির সাথে যুক্ত, ঠিক আছে, পাপড়ির সাথে এরা যুক্ত। ঠিক আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি দললগ্ন বা এপিপেটালাস। ওকে, এরপর আসো স্ত্রীস্তবক বা গাইনেসিয়াম। গাইনেসিয়ামটা কি? দেখো যে স্ত্রীস্তবক হচ্ছে গর্ভকেশরের অবস্থান ফুলটির কেন্দ্রে। এটা হচ্ছে কেন্দ্রে থাকে ফুলটা। আমরা যদি একটা আদর্শ ফুল দেখি তাহলে দেখো যে এই যে একদম কেন্দ্রে এখানে কি থাকবে? গর্ভাশয়, ঠিক আছে, অর্থাৎ যে স্ত্রীস্তবক একদম কেন্দ্রে অবস্থান করবে ফুলের। আচ্ছা, দেখো এটি ফুলের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তবক এবং স্ত্রীস্তবক এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে। তো গর্ভপত্রকে আমরা কি বলছি? কার্পেল। কার্পেল, ঠিক আছে। আচ্ছা, একটি গর্ভপত্রের তিনটা অংশ থাকে। কয়টা অংশ থাকতে পারে? তিনটা অংশ থাকতে পারে। সেগুলো কি কি? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তো আমরা যদি একটু দেখি, ডায়াগ্রাম একটু আঁকায় দেখি, তো দেখো এটা হচ্ছে গর্ভমুণ্ড, ঠিক এই জায়গাটা, এটাকে আমরা বলবো গর্ভমুণ্ড। মুন্ড মানে কি? মাথা না? একদম মাথা বা একদম শীর্ষে, এটাকে আমরা বলছি গর্ভমুণ্ড। আচ্ছা, এই যে এই অংশটাকে আমরা কি বলবো? গর্ভদণ্ড। দণ্ডের মতো যে অংশ সেটাকে আমরা বলবো গর্ভদণ্ড। আর এই যে কেন্দ্রে যেটা আছে এটাকে আমরা কি বলবো? গর্ভাশয়। এটাকে আমরা বলবো গর্ভাশয়। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে প্রত্যেকটা অংশ সম্পর্কে আমরা একটু জানি। যুক্ত গর্ভপত্রী গঠনগুলো আমরা একটু আলোচনা করি। যে গর্ভপত্র যখন অনেকগুলো থাকে, অনেকগুলো গর্ভপত্র নিয়ে গঠিত হয়, তখন সেটাকে আমরা বলছি যুক্ত গর্ভপত্রী। এরা সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে, তখন তাকে যুক্ত গর্ভপত্রী বলে বা সিনকার্পাস। ঠিক আছে, গর্ভপত্রগুলো প্রত্যেকটাই একটার সাথে আরেকটা যুক্ত, সিনকার্পাস। বিযুক্ত গর্ভপত্রী বা পলিকার্পাস আমরা কাকে বলবো? আলাদা আলাদা থাকলে আমরা তাকে বিযুক্ত গর্ভপত্রী বা পলিকার্পাস বলবো। ঠিক আছে, এরপরে আসো যে গর্ভাশয়ের এসব ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজনন তন্ত্র বা ডিম্বাণু সৃষ্টি হয়। তার মানে আমরা যদি বলি যে ডিম্বাণুটা আসলে কোথায় তৈরি হয়, কোথায় আমরা পাবো, তাহলে এই যে গর্ভাশয় আছে ঠিক এই জায়গাতে আমরা ডিম্বাণু পাবো। ঠিক আছে, এই ডিম্বাণুই হচ্ছে স্ত্রী স্তবকের
সরাসরি জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা যেমন দেখলাম যে পুংস্তবকের ক্ষেত্রে কোনটা সরাসরি জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, পরাগ বা পরাগরেণু, ঠিক আছে। তো স্ত্রী স্তবকের ক্ষেত্রে ডিম্বাণু এই কোষটি সরাসরি জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। আচ্ছা, এরপরে আসো পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্সের কি আসলে এটা আমরা একটু জানবো। দেখো, অনেক গাছের ছোট একটা শাখায় ফুলগুলো বিশেষ একটা নিয়মে সাজানো থাকে। যখন আমরা ফুল দেখি, একটা গাছে ফুল দেখি, তাহলে আমরা দেখি যে গাছ বা ফুলগুলো আসলে বিশেষ নিয়মে সাজানো আছে। কোনোটা গুচ্ছ আকারে আছে, কোনোটা হচ্ছে ছোট ফুলগুলো একদম হচ্ছে শীর্ষে আছে, আবার কোনোটার ক্ষেত্রে দেখতে পাই যে বৃদ্ধ ফুলগুলো শীর্ষে আছে, বা যে ফুলগুলো আগে ফুটেছে সেগুলোই শীর্ষে, আর হচ্ছে নতুন ফুলগুলো নিচে। তো এরকম বিভিন্ন ধরনের বিন্যাস আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এই বিন্যাস, ফুলসহ বিন্যাসটাকে আমরা হচ্ছে ইনফ্লোরেসেন্স বলবো। আর পুষ্পমঞ্জরি আসলে কোনটা, ওই যে মঞ্জুরি বা যে শাখায় ফুলটা সাজানো থাকে বিশেষ নিয়মে, সেটাকে আমরা বলছি পুষ্পমঞ্জরি, ওই শাখাটাকে আমরা বলবো পুষ্পমঞ্জরি। আচ্ছা, তো যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে তাকে বলা হচ্ছে মঞ্জুরি দণ্ড। আর এই শাখার বৃদ্ধি অসীম হলে তাকে আমরা বলছি অনিয়ত পুষ্পমঞ্জরি। আর পুষ্প উৎপাদনের ফলে বৃদ্ধি থেমে গেলে আমরা সেটাকে বলবো নিয়ত পুষ্পমঞ্জরি, ঠিক আছে। তো অনিয়ত পুষ্পমঞ্জরি আসলে কোনটা, নিয়তটা আসলে কোনটা? অনিয়তের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব যে এই ফুলের বৃদ্ধ ফুলগুলো নিচে থাকবে এবং উপরে যতই যাব আমরা কি পাবো, কলি, নতুন আরো ফুল আসবে। তার মানে এগুলো নতুন ফুল, বা এগুলো আমরা বলতে পারি কলি। আচ্ছা, নতুন। আর এগুলো হচ্ছে বৃদ্ধ। তো এটাকে আমরা কি বলছি, অনিয়ত। অনিয়ত এই গঠনটাকে আমরা বলছি অনিয়ত, কারণ আমরা জানি না কখন ফুলটা কখন থেমে যাবে, একটার পর একটা হতেই আছে, ঠিক আছে। আমরা বলতে পারি না এর বৃদ্ধি কখন থামবে। তো অনিয়ত, এটাকে আমরা বলছি কি, রেসিমোস, ঠিক আছে। আর যদি বৃদ্ধি থেমে যায়, যেমন আমরা যদি কল্পনা করি যে এটা একটা মঞ্জুরি দণ্ড যদি হয়ে থাকে, তাহলে এই যে এইখানে যে ফুলগুলো সেগুলো বৃদ্ধ, সেগুলো সবচেয়ে বড়, আর নিচের ফুলগুলো আস্তে আস্তে কলি, বা এখান থেকে আসলে কলি আসছে, তখন আমরা সেটাকে কি বলবো, সাইন, বা আমরা বলছি নিয়ত পুষ্পমঞ্জরি, ঠিক আছে। তো আমাদের এখানে অনিয়ত আর নিয়ত পুষ্পমঞ্জরির দেখো, তোমরা যদি খেয়াল করো, অনিয়ত ছোট বা কনিষ্ঠ নতুন ফুলটা উপরে থাকবে, শীর্ষে থাকবে, এবং কখন এটা থেমে যাবে আমরা তা বলতে পারছি না, একটার পর একটা হতেই আছে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে। আর বয়োজ্যেষ্ঠ ফুলগুলো থাকবে নিচে। আর যদি হয় এটা নিয়ত, তখন কি হবে, বয়োজ্যেষ্ঠ ফুলগুলো থাকবে উপরে এবং কনিষ্ঠ ফুলগুলো থাকবে নিচে, ঠিক আছে। তখন আমরা বলতে পারি এর বৃদ্ধি এক পর্যায়ে এসে থেমে যাবে। তো এই হচ্ছে রেসিমোস আর সাইন। আচ্ছা, সাইমোস। এরপরে দেখো পরাগায়ন, পলিনেশন, ইম্পর্টেন্ট একটা টপিক। তো পলিনেশনটা আসলে কি, আমরা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে বলতে পারি যে পরাগ সংযোগকেই বলা হয় পরাগায়ন, ঠিক আছে। আচ্ছা, তো পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। পরাগায়ন ফুল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। তাহলে আমরা যদি বলি যে ফুল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত এটা কি, তাহলে আমরা বলবো যে পরাগায়ন। তার মানে আমরা বলতে পারছি পরাগায়ন ফুল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত, ঠিক আছে। আচ্ছা, মানে ফুল এবং বীজ উৎপাদন হবে না যদি না পরাগায়ন সংঘটিত হয়। ওকে, এরপরে আসো যে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে যদি পতিত হয়, তখন আমরা এটাকে বলছি পরাগায়ন। এটা হচ্ছে একটা কমপ্লিট ডেফিনেশন আমরা বলতে পারি, ঠিক আছে। একটা সুন্দর একটা সংজ্ঞা যে পরাগায়নের আসলে প্রক্রিয়াটা যেভাবে ঘটবে, ফুলের পরাগধানী থেকে কি তৈরি হবে, পরাগরেণু, বা আমরা যেটাকে বলছি পোলেন, ঠিক আছে। তো এই পরাগ কি হবে, একই ফুলে হতে পারে, যদি উভলিঙ্গ হয় তাহলে একই ফুলে, আর যদি উভলিঙ্গ না হয় তাহলে অন্য একটা ফুলে, একই গাছের একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হতে হবে, মাথা যেটা ছিল, ঠিক আছে। স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলছি। এবং পরাগায়ন কয় ধরনের, 2 ধরনের। কি কি সেগুলো একটু খেয়াল করো, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। তাহলে স্বপরাগায়নটা কি,
স্বপরাগায়ন হচ্ছে একই ফুলে বা একই গাছের, আমরা বলবো একটা গাছেরই ভিন্ন ফুলে, ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটবে তখন তাকে আমরা বলবো স্বপরাগায়ন। দেখো স্বপরাগায়ন অর্থাৎ একটাই গাছ, খেয়াল করো, একটাই গাছ, দেখো একটা ফুল থেকে আরেকটা ফুল এসে গিয়েছে, একটা ফুল থেকে আরেকটা ফুল এসে গিয়েছে, অথবা একই ফুলে একটা ফুল থেকে ওই ফুলের মধ্যে একটা ফুলেরই পুংস্তবক, একটা ওই ফুলেরই স্ত্রীস্তবক, তো ওই ফুলের পুংস্তবক থেকে পোলেন, আবার সেই ফুলের যে স্ত্রীস্তবক সেখানে গর্ভমুণ্ডে পতিত হলো, তখন আমরা এটাকে বলছি স্বপরাগায়ন, অথবা এই সেম গাছের অন্য একটা ফুলে, ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলবো, স্বপরাগায়ন। ঠিক আছে, আচ্ছা এবার আসি পরপরাগায়ন। তাহলে কি? তো পরপরাগায়নটা যেটা হবে, একই জাতের বা একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের, অর্থাৎ গাছ দুইটা হবে আলাদা, যেমন এটা একটা গাছ, এটা একটা গাছ, তো এ থেকে বি, এদের মধ্যে এই ফুল থেকে এই ফুলের যে পরাগায়নটা হবে সেটাকে আমরা বলছি পরপরাগায়ন। ঠিক আছে, কিন্তু কি হতে হবে, প্রজাতি এক হতে হবে, প্রজাতি এক হতে হবে, কারণ স্পিসিস যদি এক না হয় তাহলে পরাগায়নের ফলে বীজ থেকে আর চারা উৎপাদন হবে না, পরাগায়ন হবে না। ঠিক আছে, এই জন্য স্পিসিস একরকম হতে হবে। এরপরে আসো আমরা স্বপরাগায়ন, এটার সুবিধা এবং অসুবিধা জানবো। ঠিক আছে, তো তোমাদের যদি পরীক্ষাতে আসে এটা কোন ধরনের প্রক্রিয়া, স্বপরাগায়ন এবং পরপরাগায়নকে উল্লেখ করে, আর যদি বলে এটা সুবিধা কী বা এটার অসুবিধা কী, আমরা ঘতে এই প্রশ্নগুলো পেতে পারি। ঠিক আছে, ঘ বা 4 নম্বরের প্রশ্নে দেখো, স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়, অপচয় কম, যেহেতু একটা ফুলেরই স্ত্রীস্তবক, পুংস্তবক থেকে স্ত্রীস্তবকে আসছে পরাগ বা পরাগরেণু, অথবা একই গাছের একটা ফুল থেকে আরেকটা ফুলে পাশাপাশি আছে ফুল দুইটা, তো এইরকম, তো তাদের ক্ষেত্রে কি হয়, এই পরাগরেণুর অপচয়টা কম হয়। আচ্ছা, পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয় না। তো বাহকের উপর নির্ভর করতে কেন হয় না, একটু খেয়াল করো, চিন্তা করো যে একটাই ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক, তাই না, আর এটা যদি হয় পুংস্তবক, তো এইখানে যে রেণুগুলো পরাগরেণু, সেটা সহজেই এই গর্ভমুণ্ডে পতিত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো সেখানে কি করতে হয় না, সেখানে আসলে বাহকের উপর নির্ভর করতে হয় না, একটু টোকা লাগলেই চলে যেতে পারে। ঠিক আছে, একটু বাতাস হলেই চলে যেতে পারে। ওকে, তো নতুন যে উদ্ভিদ উৎপন্ন হয় তাতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আসে না, অর্থাৎ আমরা যদি চাই যে সেই উদ্ভিদটা অনেক ভালো, এই জাতটা অনেক ভালো, এই গাছটাই আমি রাখতে চাই, এর কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন হওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা স্বপরাগায়ন যদি করাতে পারি তাহলে সেটা হচ্ছে বেস্ট ওয়ে, যে আমরা ওই বৈশিষ্ট্যটা ধরে রাখবো, এর বৈশিষ্ট্যটা হারিয়ে যেতে আমরা দেব না, আমাদের এই বৈশিষ্ট্যটা উপকারী দরকার, তখন আমরা এই ধরনের প্রক্রিয়া অবলম্বন করব, বা স্বপরাগায়ন সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, কোনো একটি প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা, ওই যে চরিত্রগত বিশুদ্ধতা বজায় রাখতে, এবং এতে হচ্ছে কি জিনগত বৈচিত্র্য কম থাকে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এখানে চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে, অর্থাৎ এটা হচ্ছে মাতৃ উদ্ভিদ যেটা আছে সেই উদ্ভিদেরই গুণ সম্পন্ন একটা আমরা উদ্ভিদ পাবো এই প্রজননের মাধ্যমে, এবং সেখানে জিনগত বৈচিত্র্য কম থাকবে। ঠিক আছে, তো এটা প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে এবং জিনগত বৈচিত্র্য কম রাখতে সাহায্য করে। এরপরে আসো অসুবিধা, আসলে যদি স্বপরাগায়ন হয় তাহলে এই স্বপরাগায়নের অসুবিধাগুলো কি কি আমরা ফেস করব সেগুলো একটু আসি। যে বীজের থেকে জন্ম নেওয়া নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়। তো অভিযোজন ক্ষমতাটা কি? অভিযোজন ক্ষমতা হচ্ছে টিকে থাকার ক্ষমতা, টিকে থাকার ক্ষমতা, এটাকে আমরা কি বলছি? অভিযোজন ক্ষমতা। অর্থাৎ নতুন একটা পরিবেশে উদ্ভিদটা টিকে থাকতে পারে, তাহলে আমরা বলবো সেই উদ্ভিদটা অভিযোজিত, সেই উদ্ভিদটা টিকে থাকতে পারছে। ঠিক আছে, আচ্ছা, যেমন আমরা জানি যে আমাদের দেশে আগে ড্রাগন ফ্রুট চাষ হতো না, তো এটাকে আমরা নিয়ে এসেছি, চাষ করছি আমাদের দেশে এবং আমাদের দেশেই হচ্ছে।
তো আমরা বলতে পারি ওই উদ্ভিদটা অভিযোজিত হয়ে গিয়েছে, আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো যে অচিরেই প্রজাতির বিলুপ্ত ঘটে। বিলুপ্তি ঘটবে কেন? কারণ ওই যে আমরা বলছি যে এখানে জিনগত বৈচিত্র্য কম থাকে। তো জিনগত বৈচিত্র্য কম যদি থাকে তাহলে সেখানে অভিযোজন ক্ষমতা কমে যায়, অর্থাৎ সে টিকে থাকতে পারে না। তাহলে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যখন খুব পরিবেশের খুব বিরূপ প্রতিক্রিয়া, হয়তো অনেক খরা হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, তখন দেখা যাবে যে গাছটা মারা যাচ্ছে। তো মারা গেলে সে তার প্রজাতি টিকিয়ে রাখতে পারবে না, সবগুলো গাছই একসাথে মারা গেল, তাহলে বিলুপ্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অসুবিধা। তো পরপরাগায়নের আমরা কি সুবিধা আর অসুবিধা পেতে পারি সেগুলো আমরা একটু আলোচনা করি। তো দেখো যে নতুন চরিত্রের সৃষ্টি হয়, নতুন একটা চরিত্র এখানে সৃষ্টি হবে। বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায়। অঙ্কুরোদ্গমের যে হার সেটা কি হবে? বেড়ে যাবে। বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হবে, বীজ হবে ভিগোরাস, অনেক জীবনী শক্তি সম্পন্ন হবে। ঠিক আছে, বীজ থেকে খুব হৃষ্টপুষ্ট, খুবই সুস্থ সবল একটা চারা গাছ জন্ম নিবে। আচ্ছা, নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে, যেহেতু এখানে কি হয়? জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়। কারণ কি? কারণ হচ্ছে জিনগত বৈচিত্র্য। আচ্ছা, এরপর আসো যে ভিন্ন গুণ সম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটে, তাই এর ফলে বীজ উৎপন্ন হয়, তাতে নতুন গুণ সম্পন্ন চারা গাছ উৎপন্ন হয়। এই কারণে গাছের নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়। অসুবিধাগুলো যদি আমরা মার্ক করি তাহলে অসুবিধাগুলো কি কি হতে পারে? এটা বাহক নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ এটার ক্ষেত্রে কি দরকার? এই যে বাহক দরকার। ঠিক আছে, বাহক না হলে এক গাছের থেকে আরেক গাছের দূরত্ব যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে পরাগায়ন খুবই কষ্টসাধ্য হয়ে যাবে এবং প্রচুর পরাগরেণুর অপচয় হয়। প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়। বিশুদ্ধতা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। অর্থাৎ যেহেতু জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়, আমরা দেখতে পারবো যে বিশুদ্ধতা টিকে থাকে না, বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়। তো তোমরা একটু খেয়াল করেছো কিনা যে পরপরাগায়নের স্বপরাগায়নের যে সুবিধা অসুবিধা আছে এগুলো কিন্তু বিপরীত। পরপরাগায়নের যেগুলো সুবিধা সেগুলো ছিল স্বপরাগায়নের অসুবিধা, এবং স্বপরাগায়নের যে সুবিধা সেগুলো ছিল পরপরাগায়নের অসুবিধা। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু টেকনিক্যালি পড়ি আমাদের ক্ষেত্রে খুবই সহজ মনে রাখা। ওকে, এরপর আসো পরাগায়নের মাধ্যম, অর্থাৎ মাধ্যমটা আসলে কি সেটা আমরা জানবো। যেই প্রসেসের মাধ্যমে বা যার মাধ্যমে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে বা হচ্ছে ফুলের ওই পত্রের গর্ভমুণ্ডে গিয়ে পতিত হবে, তখন আমরা সেটাকে বলছি মাধ্যম। অর্থাৎ মাধ্যম বিভিন্ন ধরনের হতে পারে। মাধ্যম হতে পারে প্রকৃতি, যেমন বাতাস, মাধ্যম হতে পারে প্রাণী, পশু পাখি, বা মাধ্যম হতে পারে কীট পতঙ্গ। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের মাধ্যম হতে পারে। তো দেখো যে আমরা যদি মাধ্যমগুলো আসি, যে মাধ্যমে পরাগ নিয়ে যায় তাকে আমরা বলি পরাগায়নের মাধ্যম। যেমন হতে পারে বায়ু, পানি, কীট পতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষ। ঠিক আছে, এমনকি মানুষও এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে। তো কেন আসে এরা কেন আসবে বা মাধ্যম হিসেবে কাজ করে কেন? কারণ আমরা জানি যে কীট পতঙ্গ যারা আছে তারা কি করে? এই ফুলে ফুলে বসে এবং সেখান থেকে সে খাবার গ্রহণ করে, নেকটার গ্রহণ করে। তো তখন তার গায়ে কি লেগে যায়? পরাগরেণুর যে পরাগরেণুগুলো আছে সেগুলো লেগে যাওয়ার ফলে ও যখন আরেকটা ফুলে গিয়ে বসবে তখন ওই ফুলের যে গর্ভমুণ্ড আছে সেখানে গিয়ে অ্যাক্সিডেন্টালি ভালো কিছু সে গিয়ে ওই পরাগটাকে ট্রান্সফার করে দিবে, গর্ভমুণ্ডে ফেলে দিবে বা লাগিয়ে দিবে, তখন সেখান থেকে হয়ে যাবে পরাগায়ন। আচ্ছা, এরপরে বাতাস কিভাবে, বায়ু কিভাবে হতে পারে? বাতাস যখন বয় তখন কিছু কিছু ফুল আছে যেগুলো খুব হালকা, তো সেই ফুলগুলোর পরাগ সংযোগ সুন্দরভাবে হতে পারে হালকা বাতাসে। এরপরে আমরা পানি বলতে পারি। পানি পরাগী যে ফুল তারা কি করে? এই যে পানির কাছাকাছি তারা অবস্থান করে এবং পানির মাধ্যমে, পানির ফোঁটা বা বৃষ্টি বা হচ্ছে পানির স্রোত, এর মাধ্যমে ওই এক ফুল থেকে আরেক ফুলে কি হয়ে যায়? পরাগায়ন হয়ে যায়। আচ্ছা, দেখো কেন মধু খেতে অথবা ফুলের সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা প্রাণী ফুলে ফুলে ঘুরে বেড়ায়, ওই সময় ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়
বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। তো ফুলের গঠনে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করব। ফুলের গঠন দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন মাধ্যম দ্বারা পরাগায়ন হয়ে থাকে। তো সেটা একটু দেখো যে পতঙ্গ পরাগী ফুল কেমন হবে। এটা হবে বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত, মানে নেকটার থাকবে, নেকটার। তো নেকটার কেন থাকবে? নেকটার কেন থাকবে? কারণ ওই যে পতঙ্গ আসলে কেন আকৃষ্ট হবে? মধু খেতে, বা নেকটার আমরা যেটাকে বলি, তো ওই নেকটারটা খেতেই তারা বসবে। তো এই যে নেকটার সেখানে থাকবে, মধুগ্রন্থি এবং পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো হয়। অর্থাৎ এই পরাগরেণু এবং গর্ভমুণ্ডটা কেমন হবে? আঠালো হবে, যেন খুব সহজে পরাগরেণুটা গর্ভমুণ্ডে লেগে যায় আঠাতে, এবং সেগুলা যেন আবার খসে না যায়, বিচ্যুত না হয়ে যায়, গর্ভমুণ্ডে যেন থাকে, অবস্থান করতে পারে। ঠিক এই কারণে এটা আঠালো হয়। এবং সুগন্ধযুক্ত হবে, অনেক কীটপতঙ্গ ঘ্রাণের কারণে আসে, ঠিক আছে, সুগন্ধযুক্ত হবে। যেমন কি আমরা বলতে পারি জবা, জবার ক্ষেত্রে এটা বড়, রঙিন, লাল টকটকে, অথবা এটা মধুগ্রন্থিযুক্ত, কিছু কিছু জবাতে মধুগ্রন্থি আছে, নেকটার উৎপাদন করে। আবার কুমড়া, তারপরে কুমড়ার গর্ভমুণ্ড যদি আমরা দেখি খুব আঠালো, আঠালো, চ্যাটচ্যাটে করে, চ্যাটচ্যাটে একটু। সরিষা, সরিষা খুব সহজ একটা এক্সাম্পল। সরিষা এখন আমরা দেখতে পারবো, এই যে দেখো সরিষা ফুলে বসে মৌমাছি নেকটার নিচ্ছে, ঠিক আছে। আমরা সরিষা ফুলে মধু খাই না, তো সেটাই হচ্ছে নেকটার, মৌমাছিটা সংগ্রহ করে নিয়ে যায়, ওই সময় ফুলের পরাগায়নটা হয়ে যায়। তাহলে আমরা একটু বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। এই ফুলটা হবে বড়, হবে রঙিন, মধুগ্রন্থিযুক্ত, ওই যে নেকটার থাকবে, এবং পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো আর সুগন্ধযুক্ত হবে, এরকম ফুল জবা, কুমড়া, সরিষা ইত্যাদি, ঠিক আছে। খুবই সহজ আমাদের জন্য মনে রাখা। এরপর আসো বায়ুপরাগী ফুল। তো বায়ুপরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো দেখো। হালকা, যেহেতু বায়ুতে ভেসে যেতে হবে, বাতাসের সাথে ভেসে যেতে হবে, পরাগায়ন বাতাসের মাধ্যমে ঘটবে, সেহেতু হবে হালকা। মধুগ্রন্থিহীন, অর্থাৎ কোনো কীট পতঙ্গ এর দ্বারা আকৃষ্ট হবে না, কারণ এখানে কোনো মধু নাই, মধুগ্রন্থি নাই, নেকটার নাই, ঠিক আছে। মধুগ্রন্থি নেই কারণ মধুগ্রন্থির দরকারও নেই, ঠিক আছে। খুব হালকা, বাতাসে ভেসে চলে যেতে পারে। এবং ফুলে সুগন্ধ নেই, গন্ধেরও দরকার নাই, যেহেতু কীট পতঙ্গের আকর্ষণ করার দরকার নেই। এরা সহজে বাতাসে ভেসে যেতে পারে। এদের গর্ভমুণ্ড আঠালো, দেখো এটা খেয়াল করবা, কারণ কি গর্ভমুণ্ড আঠালো হতে হবে, বাতাসে যে পরাগরেণুগুলো ভেসে আছে তাদেরকে অ্যাট্রাক্ট করে, তাদেরকে তো টেনে নিতে হবে, তাদেরকে লেগে থাকতে হবে, তাদেরকে নিতে হবে। তো এজন্যই এটা কি হয়, এটা হয় আঠালো, এবং এটা শাখান্বিত, অর্থাৎ ফেদারের মতো, ঠিক আছে, এরকম এরকম ফেদারের মতো, ফেদারি ফেদারি। তো এখানে যখন আসে তখন পরাগরেণুগুলো আটকে যায়, কখনো কখনো পালকের মতো, পালকের মতো, ফলে বাতাস থেকে পরাগরেণু খুব সহজে সংগ্রহ করে নিতে পারে। যেমন কি ধান, খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবা সবসময়। ধান দেখো, এই যে ধান গাছে এই যে এগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, ব্রাশি, দেখতে অনেক সুন্দর। তো এই হচ্ছে বায়ুপরাগী ফুল। এরপর আসি পানি পরাগী ফুল। যদি আমরা বলি তাহলে সেটা কি হবে? আকারে ক্ষুদ্র, হালকা, সহজে পানিতে ভাসতে পারে। এসব ফুলের গন্ধ নেই। স্ত্রী পুষ্পের যে বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে ভাসতে এবং স্ত্রী পুষ্পের কাছে যেতে থাকে, আচ্ছা, পৌঁছালে সেখানে পরাগায়ন ঘটে। এটা হচ্ছে পুরুষ পুষ্প হবে, অর্থাৎ যে পুরুষ যে পুষ্প আছে সেটা বৃন্ত খুলে পানিতে ভাসতে ভাসতে চলতে থাকবে। যেখানে সে স্ত্রী পুষ্প আছে সেখানে পুষ্পের কাছে পৌঁছালে ওইখানে পানির মাধ্যমে পরাগায়নটা হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে মনে রাখি পাতা শেওলা, পাতা শেওলা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পানি পরাগী ফুল, অর্থাৎ পানির সাহায্যে পরাগায়নটা ঘটে। তাহলে আমরা এই কি দেখলাম, এটার বৈশিষ্ট্য, এটা ক্ষুদ্র হবে, হালকা এবং পানিতে ভেসে যেতে পারবে, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে পাতা শেওলা। আচ্ছা, এরপরে আসো প্রাণী পরাগী ফুল। আচ্ছা, প্রাণী পরাগী ফুল কোনগুলো? যেগুলো প্রাণীর দ্বারা পরাগায়ন হয়। দেখো কীট পতঙ্গ কিন্তু প্রাণীর মধ্যে পড়ে, কিন্তু এটা আলাদা একটা ক্যাটাগরি। বাট এখানে কি কি থাকবে? পাখি থাকবে, বাদুড় থাকবে, ইভেন মানুষও থাকবে, ঠিক আছে। এবং আদার পশু পাখি যেগুলো আছে সেগুলোও থাকবে। দেখো মোটামুটি বড় ধরনের হবে। পাখি যেহেতু এখানে বসবে, পাখি এখান থেকে নেকটার নেবে, খাবার গ্রহণ করবে, বা পোকামাকড় খাবে, তার মানে এটা বড় হতে হবে, ঠিক আছে, বড় হতে হবে।
এবং ছোট হলেও যদি হয় তাহলে সেগুলো পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে। পুষ্পমঞ্জুরিতে এরকম আমরা যে দেখলাম, পুষ্পমঞ্জুরিতে এরকম ফুলগুলো সাজানো থাকবে, ঠিক আছে, সাজানো থাকবে। এবং এদের রং আকর্ষণীয় হয়, আকর্ষণীয় যেহেতু প্রাণী বা অন্যান্য যে আমরা বলি পশু পাখি, এদেরকে যে আকৃষ্ট করতে হবে সেজন্য এদের কি হওয়া প্রয়োজন, আকর্ষণীয় হওয়া প্রয়োজন, অর্থাৎ কালারফুল, খুবই সুন্দর রেড কালার, ভাইব্রেন্ট একটা কালার। তো এইসব এরকম আকর্ষণীয় হতে হবে। তো এইসব ফুলের কি থাকতে পারে, গন্ধ থাকতে পারে আবার নাও থাকতে পারে, গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আকার বড় হবে বা ছোটও হতে পারে। আর মাস্ট কি হবে, আকর্ষণের জন্য এটা ব্রাইট কালার থাকতে হবে বা আকর্ষণীয় হতে হবে প্রাণীদের কাছে, ঠিক আছে। যেমন কি কদম, শিমুল, কচু ইত্যাদি ফুল। তো এই ফুলগুলো হচ্ছে প্রাণী পরাগী ফুল, ঠিক আছে। তো এই ছিল আমাদের, যেমন দেখো এই যে একটা পাখি একটা ফুলের মধ্যে বসে এখান থেকে সে খাবার গ্রহণ করছে, ওই সময়ে কিন্তু পরাগায়নটা হয়ে যায়। তো এগুলাই হচ্ছে আমাদের আজকের টপিক। আমরা হচ্ছে জানলাম উদ্ভিদের প্রজনন এবং এটার পরাগায়নের মাধ্যম, ঠিক আছে। তো তোমাদের জন্য এখানে যেটা গুরুত্বপূর্ণ যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক যে আছে, পুংস্তবক এবং স্ত্রীস্তবক এই দুইটার গঠন একটু বিশেষ গুরুত্বপূর্ণ এবং গঠন দুইটা একটু ভালো করে পড়লে আশা করা যায়, এবং এক্সাম্পল প্রত্যেকটা গঠনের এক্সাম্পল আমরা যদি ভালো করে পড়ি তাহলে আশা করা যায় আমাদের সিকিউ এমসিকিউ দুইটাই কভার করবে। তো সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।